থেকে রাশেদ খান পদত্যাগ করে বিএনপির সাথে যুক্ত হয়েছে, তারাও বলছে যে বিএনপিকে এখন শক্তিশালী করতে হবে এবং বিএনপিকে ক্ষমতায় আনতে হবে দেশের স্বার্থ রক্ষা করতে গেলে। আসলে কারা দেশের স্বার্থ রক্ষা করছে, বিএনপির জোট নাকি জামাতের জোট, সেটা এখন প্রশ্ন। এবং রাজনীতিতে আসলে এই ধরনের সমঝোতা কি বার্তা দিচ্ছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন ডক্টর মঞ্জু চৌধুরী, সাবেক চেয়ারম্যান নদী রক্ষা কমিশন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন পলাশ চৌধুরী, তরুণ শিল্প উদ্যোক্তা এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন মেজর আফসারি, চেয়ারম্যান বাংলাদেশ সংস্কার পার্টি। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি পলাশ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বলা হচ্ছে যে এটা হচ্ছে যে আদর্শিক কোনো সমঝোতা না, এটা হচ্ছে যে নির্বাচনী সমঝোতা। আমরা আসলে পার্থক্যটা ঠিক বুঝতে পারলাম না, যে আদর্শের সাথে যদি মিল না থাকে তাহলে শুধু নির্বাচনকে সামনে রেখে যে সমঝোতা, সেই সমঝোতাকে আসলে কিভাবে দেখবেন আপনি একজন বিশ্লেষক হিসেবে? আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমাদের মেজর আফসারি ভাই, মঞ্জুর চৌধুরী সাহেব, আপনার দর্শক শ্রোতাকে অভিনন্দন। না, আদর্শিক জোট নয় বা এটা নির্বাচনী অ্যালায়েন্স, এটার ভিতরে খুব বেশি তফাৎ নাই। আর জামাতের তাদের যে বক্তব্যটা এনসিপির শুরুর দিকটা ছিল, শুরুর দিকটায় তারা বলছে যে কি তারা যেটা নিয়ে সংগ্রামটা করে, যেটাকে তারা ওন করে, যেটা তারা সামনে নিয়ে আসতে চায়, তারা কি বিতর্কে জড়াইছে, তারা আশা করি আমার কথার মাঝখানে এই কথাগুলো যেন অবতারণা না হয়। সে তারা কার টাকা চুরি করছে, কে কোথায় গেছে, নাহিদি কি করছে না করছে, বিষয়টা আরেকটা আলোচনা। সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে তারা যে ভূমিকাটা নিয়ে তারা যেটা চেষ্টা করছে বা তারা বলার চেষ্টা করছে শুরুর দিকটায়, যে আমরা যে রাষ্ট্র সংস্কার, বিচার এবং নতুন বাংলাদেশের যে একটা মানে প্রবর্তন, যে একটা নতুন অধ্যায়ের ভিতরে তারা ঢুকার যে চেষ্টা, সেকেন্ড রিপাবলিক বলি, বাংলাদেশ 2 বলি, এই যে ধারাগুলোর নিয়ে তাদের যে মতগুলো নিয়ে তারা যে সামনের দিকে এগোতে চেয়েছিল বা তাদের রাজনৈতিক উদ্দেশ্য, এইগুলোকে তারা প্রাধান্য করে তাদের এনসিপি গঠিত হয়েছিল। তখন তারা স্পষ্টত একটা কথা বলেছিল আরো 2 মাস আগে নাহিদ ইসলাম, যে বা এনসিপিও বারবারে বলেছে, যাদের সাথে রাজনীতি, যখন বিএনপির সাথে এই কথাগুলো আসছিল, জোটের কথা এইদিকে সেদিকে, তখন তারা বলছিল যে কি বিএনপি হতে পারে যদি আমাদের যে মৌলিক যে দাবিগুলো আছে, যেটা নিয়ে তারা ওই আন্দোলনটাকে বেগবান করেছে, তো ওই আন্দোলনের সাথে যদি বক্তব্যগুলোর সাথে যে দলই কাছাকাছি আসবে, যে দলকে মনে হবে তারা খুবই আন্তরিক, জুলাইকে ওন করছে বা তাদেরকে ওন করছে, তারা তাদের সাথে এলাই করবে। এটা যে একদম ইয়ের সাথে, জামাতের সাথে করবে এরকম কথাটা বলেন। কিন্তু দিন শেষে হয়তো, আমি তাদের বক্তব্য বলছি, আমার নয়, দিন শেষে আজকে মনে হচ্ছে যে তারা মানে জামাতের সাথে খুব বেশি কমফোর্ট জোন ফিল করেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, তারা যতই বলুক, বা এটা অনেক সবাই বলে, বড় বড় দলও বলেছে, বিএনপি তো বড় দল, সেটাকে আমরা এক জায়গায় রেখে যদি তারপরে দলগুলোর কথা বলি, তারাও বলছে আমরা সক্ষমতা রাখি, আমরা 300 আসনে দেব, 500 এই দিব, সব আসনে নির্বাচন, এটা বলার জন্য সবাই বলে। কিন্তু নির্বাচনী সময় এরকম একটা জোট হওয়া, এটা আমাদের দেশের একটা প্রচলিত বিধান, এটা হয়ে আসছে, বা বলতে গেলে ভারতেও এই প্র্যাকটিসটা আছে, পাকিস্তানেও আছে। তো সুতরাং আমরা এই ধারা থেকে বেরোতে পারিনি। নির্বাচনের সময় গরু হাটের বেচা কিনার মতো, কোরবানি হাটের বেচা কিনার মতো একটু হয়, এটা এই পদ্ধতিটা সবাই অনুসরণ করে। কেউ তাদের দলীয় আদর্শে, যদিও অনেক ত্যাগী কর্মীকে কোরবানি দিয়ে ফেলছে আপনার বিএনপি, হ্যাঁ, অনেক তাদের জন্য যারা মানে খুবই কষ্ট, যেমন রুমিন ফারহানার কথাই যদি বলি, তো সেও তো বিএনপি দুঃসময়ে অনেক কথা বলেছে, তো বিএনপি তো তাকে ওন করে নাই, এই যে জোটের স্বার্থে হয়েছে, এটা করতে হয়, এটা হয়। এখন কথাটা হলো যে কি এনসিপি কে নিয়ে এখন এত মাথা ঘামানি, আমি আপনার সাথে যোগ করার আগে, যুক্ত হওয়ার আগেও আমি দেখছিলাম যে এটা নিয়ে বেশি খুব চুলকানি, হ্যাঁ, এটা নিয়ে এত খোঁচাখুচির কিছু নাই। তারা একটা আন্দোলন করেছে, তারা বিপ্লবী, তারা আমাদেরকে 24-এ একটা ফেসিবাদ মুক্ত একটা একটা একটা
স্বৈর শাসককে আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়ে আমাদেরকে কথা বলার, আমাদেরকে আপাতত সহনশীল ভাবে চলার বা মোটামুটি মানানসই ভাবে আমরা চলতে পারছি, দেশে যাচ্ছি আসছি, মোটামুটি আমরা আমাদের হারানো ব্যবসা বাণিজ্য নিয়ে অন্তত ওইভাবে তো আর আমরা চাঁদাবাজি করতে পারি নাই বা ওইভাবে দখল বাণিজ্য করতে নিজেরটা উদ্ধার করার জন্য সেটা করতে পারি নাই, কিন্তু অন্তত আইন আদালতের আশ্রয় নিতে পারছি। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাটা বললাম আর কি। যে আপনি জানবার কথা যে আমার মিডিয়াতেও আমার বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমি আমার মিডিয়াগুলোকে খুবই আইনগতভাবে মোকাবেলা করব মনে করে আমি নিশ্চুপ ছিলাম। এই ফাঁকে কতিপয় সুবিধাবাদী লোক যারা একটা সময় ছিল না, তারা এসে দখল করে ফেলছে, আবার তাদের নামে শেয়ার লেখাই নিছে। তো এগুলো অনেক ব্যথা আছে, কষ্ট আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা এখন এই আলোচনার ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই যে ওরা তাদের নিরাপত্তার বিষয়টাকে আমার কাছে যদি আপনি মনে জিজ্ঞাসা করেন, আমার ব্যক্তিগত অভিমত হলো তাদের একটা রাজনৈতিক একটা নিরাপত্তার বড়ই প্রয়োজন ছিল। কারণ রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, এখন দিতে পারছে না, ভবিষ্যতে দিবে, এই জায়গাটাতে তারা আশাবাদী হতে পারছে না। তারা দেখছে যে এই অবস্থায় এই বিপ্লবের সময় ওসমান হাদি একটা জলজীবন্ত মানুষ, এখনো তার কথাগুলো, তার ভয়েস গুলো, সে লাস্ট 15 অক্টোবর যখন সিন সফরে গেল তখন আমাকে ভয়েস দিল, আমি এখনো শুনি এবং আমি কান্না করি বা অনেক সময় সহ্য করতে পারি না। আর কনভারসেশনের শেষ দিনটার কথা বলছি। এরকম একটা মানে জীবন্ত মানুষ আমাদের কাছ থেকে হঠাৎ করে নাই হয়ে গেল। সেও তো একটা সম্মুখীন যোদ্ধা। তো সুতরাং এই প্রেক্ষাপটে মানে নাহিদরা চিন্তাই করতে পারে যে তারা রাষ্ট্র তাদেরকে আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। নট অনলি দ্যাট, একটা খুনি হওয়ার আগে যদি হাদি বলে যেতে পারে, আপনার শোতেও হাদি অনেকবার এসেছে, সেইখানে তাকে আপনি দেখেছেন যে তার বলার স্পিড, ধরন, সে তো অন্তত বারবারই বলেছে যে আমি মৃত্যু গুলি কোনোটাই ভয় করি না, অন্তত আমার বিচারটা করেন। এখন আমাদের দুঃখ হলো যে সরকার এমন এক সরকার, যে এই সরকার এই ব্যাপারে কিভাবে পালিয়ে গেল, কেন পালিয়ে গেল, কারা খুন করালো, ওই লোকটার সাথে তো হাদের কোনো জমি জমা নিয়ে ঝগড়া ছিল না। তাকে কেউ না কেউ তো তাকে অ্যাসাইন করছে, তাকে কেউ এই মিশনের দায়িত্ব দিয়েছে। তাহলে এই দায়িত্বটা কারা দিল, কেন দিল, কত টাকার বিনিয়োগ, কিচ্ছুই মীমাংসিত হলো না। কোথায় তার বোনকে ধরে, কোথায় তার প্রেমিকাকে ধরে, কোথায় ওই যে কোন রিসোর্টের আপনার সিকিউরিটি গার্ডকে ধরে, কে তাকে শেল্টার দিচ্ছে সেটাকে ধরে, মোটরসাইকেল কার তাকে ধরে। ওই একই পদ্ধতি হাসিনার সময় যা ছিল তাই। একদিকের মানে ফায়ার আরেকদিকে যায়। ওই যে সেই ওই মানে 21-এ গ্যারেড হামলায় নিয়ে আসে কোথায় তারেক রহমান সাহেবকে, কোথায় মানে এইখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে লাগাই টাগাই দিয়ে একটা জগা খিচুড়ি করে রাখা। তো এই সরকারের কাছে আমরা সেরকম কিছু পাইনি, কিন্তু মুখ বুঝে সহ্য করে যাচ্ছি, আর 1-1.5 মাস সহ্য করতে হবে তাদের অপবাদ। মাঝখান থেকে এনসিপি, এই কথাটা বলে আপনার প্রশ্নটা নিচ্ছি, ওরা ভাবছিল যে তাদের একটা রাজনৈতিক একটা মোটামুটি বড় একটা রাজনৈতিক শক্তি, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একেবারেই সোচ্চার, এমন একটা দল যদি তাদের সাথে থাকে, আমি বলছি 100%, মানে 99 বা 98, তবে জামাত ইসলামী সেক্ষেত্রে খুব বেশি ভারতের ব্যাপারে তাদের মনোভাবটা খুব কঠিন। আর যেহেতু বাংলাদেশের রাজনীতিটা এই মুহূর্তে ভারত অ্যান্টি ভারতের উপরে যথেষ্ট মানে মানুষ নির্ভরশীল, যারা করে তাদের উপর আস্থা রাখতে চায়, এই চিন্তা থেকে তারা তাদের নিরাপত্তার জন্য একটা পলিটিক্যাল শেল্টার বলতে পারেন, পলিটিক্যাল শেল্টারের জন্য তারা এই আশ্রয়টা নিতে বাধ্য হয়েছে আমি বলবো। আমি শব্দটা আবার বলি, বাধ্য হয়েছে, এছাড়া তাদের কোনো উপায় ছিল না। আজকে সারাদিন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, গতকালকে কথা হয়েছে, গত পরশুও কথা হয়েছে, জাস্ট ডিফারেন্ট আলোচনা। তবে আমি যতটুকু তাদের সাথে আলোচনা করে এই দূর প্রবাসে থেকেও সম্পর্কিত থেকে বোঝার চেষ্টা করেছি, তাদের আর এছাড়া কোনো গতি তাদের ছিল না। জি জি, তারা এই যে নাহিদ ইসলামী আজকে যেগুলো বলছে, কয়দিন আগেও কিন্তু বলেছিল যে নির্বাচনে জেতার জন্য না, হাকে জয়যুক্ত করানোর জন্য তারা নির্বাচন করতে চায়, এবং সেখানে 300 আসনে তারা একা নির্বাচনের কথা বলেছে। তো এখানে এখন যে আসনে সমঝোতা হয়েছে, তাতে কি মনে হয় যে ওরা আসলে নির্বাচনে জেতার জন্য না, শুধুমাত্র হাকে জয়যুক্ত করার জন্য, বা এই যে সংস্কার, বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্যই তারা এই জোটে গিয়েছে? আর ওসমান হাদিকে কি আমরা আসলে রাজনৈতিক হাতিয়ার করে ফেললাম কিনা, মানে যে কোনো ক্ষেত্রে ওসমান হাদিকে সামনে এনে একটা উদাহরণ দাঁড় করিয়ে? কারণ ওসমান হাদির আদর্শ থেকে কিন্তু আমরা, ওসমান হাদির আদর্শের সাথে কিন্তু আমরা এনসিপির আদর্শ মিল খুঁজে পাই না। তো ওসমান হাদিকে আমরা কি বলতে পারি যে শিবির বা এনসিপি একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে সামনে রেখেছে? না, আমি সেটা কখনোই মানবো না। এটা একজন মানুষ হিসাবে যদি আমরা দেখি, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে যদি দেখি,
ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষের যদি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর দেখি, তাহলে বলে হাদি তো ভারতীয় আধিপত্যবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর। হাসনাত সার্জিদরাও তো এনসিপিও তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি, ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো এই জায়গায় তো তাদের মিলিয়ে আছে। এখানে তাকে রাজনৈতিক হাতিয়ার করার দরকার কি? তাদের যার যায় সে বুঝে তার ক্ষতিটা কি। ওরা তো তারই কণ্ঠস্বরের প্রতিধ্বনি। হয়তো একটা প্ল্যাটফর্মে তারা ছিল না, কিন্তু তারা বন্ধু তো, তারা সহযোদ্ধা তো। তাদের নিশানা, মূল টার্গেট, মৌলিক জায়গাটা আপনি যেগুলো একটু আগে উল্লেখ করলেন, মানে ভারতের ফেসিবাদের বিরুদ্ধে, তারপরে আপনি ভারতের মানে আগ্রাসন, তারপরে হাসিনাকে পুনর্বাসন, হাসিনার বিচার, এই যে কথাগুলো নিয়ে হাদি আমাদের মাঝে বেঁচে ছিল, আছে, থাকবে, এটার সাথে তো এনসিপির কোনো দ্বিমত নাই, জামাতে ইসলামের কোনো দ্বিমত নাই। বরং আমাদের অনেক সুশীল সমাজের সেটা নিয়ে কাতুকুতু আছে। সেটা তো আপনি সাংবাদিক মানুষ, আপনি সবাই টকশোতে দেখেন। তারা এটাকে এরকম করে মিলিয়ে ফেলতে চায়, এটা নিয়ে রাজনৈতিক ফায়দার খোঁজে। তারা একজন সত্যিকার একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার চায়। তারা এই বিচারটা এত স্পষ্ট করে তো কেউ চায় না। আজকেও তো নাহিদ ইসলাম তার বক্তব্যে সে বিচার কঠিন ভাষায় সে দাবি করেছে, এবং ইনকিলাব মঞ্চ, হাদির হাতে গড়া ইনকিলাব মঞ্চের সে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে। তো এটা নিয়ে আমরা তাদেরকে ফায়দা লুটার কথা কেন বলবো? অন্যরা কেন ফায়দাটা লুটছে না? এখানে তো তারেক রহমান সাহেব হাদি কবর জিয়ারত করছেন, তো সেখানে তো উনি তো হুট করে তো আবু সাইদের ওখানে যাননি। হ্যাঁ, উনি এসেছেন, উনি তো আবু সাইদ তো প্রথম শহীদ, তো উনি তো সেখানে যাননি। বা আরো মানে পুরান ঢাকায় তো আরো কিন্তু আমরা তো জামাতের আমিরকে মানে আগস্টেই আমরা দেখতে পেয়েছি যে 5 আগস্টের পরেই উনি বলছেন যে উনি মাফ করে দিয়েছেন শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে। উনি মাফ করে দিয়েছেন, এটা উনি বলতে পারবেন। উনি কি বলেছেন আমি এ বিষয়ে বলতে পারবো না, কারণ আমি এইভাবে, উনি এই রকম মাফ করে দিয়েছেন কথাটা এরকম না। এখন আমি বললে আপনি আবার আমাকে কাউন্টার প্রশ্ন করবেন, আমাকে আক্রমণ করবেন। আমি জানি আপনাকে, হ্যাঁ আমি আপনাকে চিনি, যেহেতু আপনি বলবেন যে আমি, বা আপনার দর্শকরা বলবে আমি এখন জামাত হয়ে গেছি। কিন্তু আমি সত্যটাকে বলতে চাই, জানাতে শফিকুর রহমান সাহেব বিষয়টা উনি বলছে যে কি আমরা বলতে দলের বা ওনার ব্যক্তিগতর কথা উনি বোঝাতে চেয়েছেন, কিন্তু উনি বলেন না যে সাইদি সাহেবের ছেলে ওনাকে মাফ করে দিয়েছে, মাসুদ সাইদি। উনি বলেননি যে ওই যে আমাদের যে মীর কাসেম আলী সাহেবের ছেলে ওনাকে মাফ করে দিয়েছে। উনি তাদের দায় দায়িত্ব নেওয়ার কেউ না। হ্যাঁ, আর আওয়ামী লীগকে শুধুমাত্র জামাতকে নির্যাতন করছে বিষয়টা এরকম না। আওয়ামী লীগ তুলনামূলকভাবে জামাতকে বেশি করেছে, আওয়ামী লীগ তো আপনি আমাকেও তো করেছে। তো আমি কি মাফ করেছি? উনি বললে কি এটা জাতি শুনবে? এটা ওনার কথাটার হয়তো স্পিডটা সেরকম ছিল কি ছিল না, এটা উনি ভালো বলতে পারবেন। তবে উনি যদি মিন করে থাকেন, আমি এতদিন পরেও যেহেতু আপনি এই প্রশ্নটা তুললেন, হ্যাঁ, তো উনি যদি মিন করে থাকেন, আমি ওনার সাথে দ্বিমত করি, আমি এই কথাটা নিন্দা জানাই। আর যদি উনি এই কথা মিন না করে থাকেন, তাহলে তো এটা তো নিয়ে তো করবো। এটা নিয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন, আপনিও শুনেছেন। আপনি ইচ্ছা করে আবার আমাকে এই প্রশ্নটা নিয়ে আসছেন, যেহেতু আমাকে একটু মানে কষ্ট দিতে আপনার ভালো না লাগে, না এটা না, গালি শুনাইতে ভালো লাগে। কারণ এই জামাত নিয়ে, জামাতের আদর্শ নিয়ে কিন্তু এনসিপি অনেক প্রশ্ন তুলেছিল। সেই প্রশ্নগুলো থেকে এখন জামাতের আশ্রয় নিয়েছে, জামাতের ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তোলে, আমিও তুলি, আপনিও তোলেন, আমরাও তুলবো, ভবিষ্যতেও তুলবো। সেটা আর একটা প্রেক্ষাপটের আলোচনা। জামাতেরকে যদি এত প্রশ্ন থাকে, এর চেয়ে বড় প্রশ্নের উত্তর তো এখন আমাদের মানে আমাদের কর্নেল অলি সাহেব দেওয়ার কথা। দেখ আপনি কর্নেল অলি সাহেব একজন বীর বিক্রম। উনি আমি একটু বলি, নির্বাচনী সমঝোতা মানে কি? নির্বাচনে কিছু আসন ভাগাভাগি করা? না না না, রিয়েলি প্লিজ আপা, বিষয়টা অবশ্যই তা নয়। আমি বলছি যে কি আপনি মেজর আক্তার সাহেবের সাথে বোধহয় কয়দিন আগে কথা বলেছেন, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ওনার কথাটা আমরা বাদে দিলাম যে উনি বিভিন্ন ভাবে কথা বলেন, কিন্তু আপনি এই দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ, হ্যাঁ, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি একদম মানে খেতাবদারি বীর বিক্রম, জীবন্ত কিংবদন্তি, তিনি জামাতকে ওন করলেন কেন? কোনো ছিটের জন্য না। এখানে যে জিনিসটা আসছে, আমি আপনাকে স্পষ্ট বলি, আবারও বলবো আনসারি ভাই এটার উত্তর দিবেন। আমি চাইবো আমার মতের সাথে ওনার চিন্তাটা এক কিনা। এখানে বিষয়টা আছে যে কারা স্পষ্টত মানে ফেসিবাদের মানে পুনরুত্থানটা রুখতে চায় আর ভারতের আগ্রাসন তাকে দমাতে চায়। এই জিনিসটাই হলো চুজ এন্ড পিক। এমপি হলো কি হলো না এটা নিয়ে তারা ভাবছে না। তারা ভাবছে দেশের সব হ্যাঁটা যুক্ত হোক, আর আওয়ামী লীগ যেন ঘুরে আসতে না পারে, তাদের জীবন যেন হুমকির বুকে না পড়ে। আর কোন দলটা কি, জামাত না তামাত, হ্যাঁ, না আবগাস না গাবগাস, এটা এখন বিবেচ্য বিষয় হচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে কারা সত্যিকার অর্থে ভারতের আগ্রাসনটাকে রুখতে চায়। প্লিজ এই জায়গাটাতে আমরা থাকি, এটা সিটের আশায় নয়,
এটা হলো ভারতের যে আগ্রাসনটা আছে, ওই আগ্রাসনটাকে দীর্ঘদিন ভারত যে আমাদেরকে যে শোষণ করেছে, যে নির্যাতন করেছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, ওইটাকে কারা, কোন দল, কোন ব্যক্তি, কোন মহল সবচেয়ে বেশি প্রতিবাদ করে, ওই ছাতা একটা আবার পলায় মধ্যপন্থা আর একটা ছাতা তৈরি হয়েছে। এই দুইটার মাঝখানে এখানে আসন কে পাইলো আর না পাইলো, আমি বিশ্বাস করি হাসনাত আব্দুল্লাহ সার্জিদরা, তারপরে আপনার নাহিদ ইসলাম, আমার মনে হয় না এগুলাকে তারা কেয়ার করে। মানে এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আমি তাদের সাথে মিশে কথা বলে তাদের ভাব বুঝে, প্লিজ আমার বুঝাতে ভুল থাকতে পারে, আমাকে ক্ষমা করবেন, আমি বলছি ওদের স্পিরিটটাতে যেটা দেখেছি, যে বক্তব্যগুলো তারা অনলাইনেও দেয়, অফলাইনেও আমরা যখন আলোচনা করি তখন দেয়, তারা নির্বাচনের জয়টাকে বড় করে দেখছে না। তারা বলে আমরা 5 ভোট পাই, 500 ভোট পাই, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নাই, আমরা, আপনি ভোট দিলে আমাদের জিততে হবে এমন কোনো কথা নাই, আমাদের জন্য টাইম পড়ে আছে, আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমরা আপনার হাসনাত আব্দুল্লাহর জনসভা দেখলে আমরা এগুলা, বা জনসংযোগ দেখলে আমরা এগুলা দেখতে পারি। আজকে আপনি দেখেন যে এই ইয়াং জেনারেশন একজন প্রবীণ নেতা, হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহর যে প্রতিপক্ষ বিএনপির যিনি, তিনি বলতেছেন যে আমি তো হাসনাত আব্দুল্লাহকে চিনিই না। মানে এই যে একটা তাচ্ছিল্য, রাজমিস্ত্রির ছেলে, এই ছেলে, তারা এইটার পক্ষে একটা, যে রাজনীতিটা সবার জন্য, এখানে রাজা রাজ পরিবার ওইটা সেটা কোনো কথা, সবার জন্য রাজনীতি, সবার জন্য উন্মুক্ত, সবাই দেশের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা রাখবে, তারা এই ফাইটটা দিচ্ছে। হ্যাঁ, তারা এই ফাইটটা দিতে গিয়ে তারা নির্বাচনে জয়লাভের জন্য যে তারা এখানে গেছে তা না। আমি আপনাকে আগেও বলেছি, এখানে তারা রাজনৈতিক একটা শেল্টার চেয়েছে, যে তাদের রাজনৈতিক একটা শেল্টার ছাড়া তাদের হয় ফাঁসিতে যেতে হবে, নয় এরকম গুলি খেতে হবে, নয় রাস্তায় পঙ্গু হইতে হবে। এই নিরাপত্তার জন্যই তারা আজকের এই দলগুলোর সাথে, ইসলামী 8 দলের সাথে, শুধু জামাত তো না, শুধু জামাতের কথা কেন আসে, এখানে তো আরো দল আছে, খেলাফত মজলিস আছে, মামুনুল হক সাহেব আছে, চরমনাই পীর সাহেব আছে, তাদের কথা কেন আসছে না? শুধু এখানে জামাত কি ভূমিকা রাখছে এটা তো বড় কথা নয়, এখানে তো জামাতকে তো চরমনাই পীর সাহেব ওন করে যাচ্ছে, তো উনি তো মানে 71-এর ভূমিকা নিয়ে তো ওনাদের তো নিয়ে তো কোনো প্রশ্ন নাই, মামুনুল হক সাহেবদেরকে তো 71 নিয়ে কোনো প্রশ্ন নাই, তো কেন জামাতকে শুধুমাত্র এখানে ট্যাগ করা হচ্ছে? এখানে তো কর্নেল অলি সাহেব এখন যুক্ত হলো, তো সবকিছু মিলাই তো এখানে তো মুক্তিযুদ্ধের সমারোহ ঘটছে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জু চৌধুরী আপনার কাছে শুনতে চাই যে এই যে এনসিপি এবং এলডিপি জামাতে আশ্রয় খুঁজে পেয়েছে, জামাতের উপরে ভরসা করতে পেরেছে, বিএনপির উপর সেই ভরসা ছিল না, যার জন্য এলডিপি চলে গেছে অবশেষে, এতদিন পরে এত পুরাতন সংঘ ত্যাগ করেছে। এবং এনসিপি, আপনি কি মনে করেন যে আসলে এখানে ভোটের আগে ঘটনা, ভোটকে কেন্দ্র করে হচ্ছে না, কিন্তু এক ধরনের আবার ওরা নিজেরাই বলছে যে নির্বাচনী সমঝোতা, আমরা আসলে এখানে কি বুঝবো? এবং যারা পদত্যাগ করেছে তাদের থেকে, এনসিপি থেকে যারা বের হয়ে গেছে, তারা কিন্তু ভিন্ন কথা বলছে, এবং তারা কিন্তু, এবং এই পদত্যাগ নিয়েও এনসিপি মনে করছে যে এরকম 2-4টা ঘটনা ঘটবেই, কিন্তু তারা তাদের আদর্শিক জায়গায় থাকবে। আসলে কি আদর্শ ধরে রাখতে পারছে? দেখেন যে এই যে তরুণরা, এনসিপির মূলত যারা এটাকে গঠন করছে, তাদের একটা বিরাট ভূমিকা ছিল শেখ হাসিনাকে উৎখাত করার বিষয়। তারা যদি ওইভাবে আন্দোলনে না এগিয়ে আসতো, হয়তো এখনো শেখ হাসিনা টিকে থাকতেন, এখনো অত্যাচার অবিচার করে যেতেন। এখন এই জুলাইয়ের আন্দোলনের বীররা, তাদেরকে যদি আশ্রয় নিতে হয়, প্রোটেকশন নিতে হয়, একটা দল যাদেরকে সাধারণত আমরা ভাবি যে যুদ্ধ অপরাধীর দল, যারা বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হচ্ছিল, যখন যুদ্ধ করতেছিল একটা পাকিস্তানি বাহিনীর এগেইনস্টে, তারা তখন নিশ্চুপ বসেছিলেন না, তারা পাকিস্তানি আর্মির সাথে মিলেমিশে বাঙালিদের স্বাধীনতার স্পৃহাকে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। এত বছর পরে, 54 বছর পরে, যে একটা ডিক্টেটরকে উৎখাত করে তাদেরকে যদি এই যুদ্ধাপরাধীর দলের আশ্রয় দিতে হয়, তাহলে বুঝতে হবে জাতি হিসেবে আমাদের অনেক রকমের ক্ষতি হয়ে গেছে। কেন এটা হবে? কেন এটা হবে? এই তরুণদের প্রোটেকশনের জন্য জামাতের কাছে কেন যেতে হবে? দেশের জনগণ নাই, তারা এমন কি কাজ করছে যার ফলে তারা একটা যুদ্ধ অপরাধীর দলের আশ্রয় থাকবে? এটা আমার কাছে খুব একটু অবাক মনে হয়। আর একটা বিষয় হচ্ছে
যেটা পলাশ চৌধুরী সাহেব বললেন যে এরা কেউ ভোটের কথা চিন্তা করে না। যারা নির্বাচন করে আমরা জানি তারা ভোটের কথা চিন্তা করে, কোথায় গেলে আমাদের ভোট ভালো হবে, এটা হবে, মানে একটা আশা থাকে। সাধারণত সেইভাবেই অতীতেও হয়েছে। আপনার সিট ভাগাভাগি হয়েছে, সেটা তো চরমে গেছে 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন, একেবারে ধরে 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 ভাগযোগ করা হয়েছে। তার আগেও ভাগ হয়েছে, তার আগে 2008 সনেও কিন্তু আপনার জাতীয় পার্টির কে 36টা সিট আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিল। এ ধরনের কাজ হয় নির্বাচনে, এটা ভোটের ক্যালকুলেশন করে হয়। কিন্তু এইখানে যে জিনিসটা হয়েছে, জামাতের নিজের ভোট তো 10%-এর বেশি না। জামাত যে এই যে বিভিন্ন জায়গায় 30টা সিট দিচ্ছে, ইসলামী আন্দোলনকে খুব সম্ভব 35টা সিট দিচ্ছে, এনসিপি কে 30টা, ওকে 3টা, ওকে 10টা দিচ্ছে। অ্যাকচুয়ালি জামাত ওই মঙ্গল গ্রহে প্লট বিক্রি করতেছে। জামাতের কি ভোট আছে? ধরেন আমার শিবচর থানায়, শিবচর উপজেলায় জামাতের কত পার্সেন্ট? 1% ভোট নাই। সেখানে এই এনসিপিরও 1% ভোট নাই। তাই 1% মিলাইলে 2% হয়। এটা কি নির্বাচনী সমঝোতা হয়? যেখানে অনেক ভোট থাকে, একজনের বেশি আরেকজনের সামান্য কম, বা এই দুটো মিলাইলে প্রতিপক্ষকে হারানো যাবে। বাস্তবতে যেটা হচ্ছে যে এইখানে তাদের কোনো শক্ত প্রতিপক্ষ নাই। এখানে শক্ত প্রতিপক্ষ মানে যে বিএনপির সাথে সাধারণত আওয়ামী লীগের একটা ইলেকশনে একটা হয়, দ্বন্দ্ব হয়। সেখানে অনেক জায়গায় দেখা গেছে, ময়মনসিংহ জেলা ডিভিশনে তো আমরা দেখেছি যে 2%, 5%, 3% ডিফারেন্সে হারে কিংবা জিতে। সেই সব ক্ষেত্রে আপনার এই 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 নির্বাচনী সমঝোতার সিরিয়াস গুরুত্ব আছে। তো এই জায়গায় যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা আছে। আওয়ামী লীগের প্রায় কত 2.5 কোটি 3 কোটি ভোটার হবে। যদি আপনি 20% আওয়ামী লীগের ভোটার ধরেন, 20%, আমি বেশি ধরতেছি না, কেউ কেউ 50% বলেন। এসব এখন অনেক লোক তো ভোটে যাবেও না, আবার অনেক লোক পার্টি থেকে সরে গেছে, তারা নির্বাচন বিমুখ হয়ে গেছে। এই ভোটগুলি কোথায় যাবে, এইসব ক্যালকুলেশন কিন্তু এদের মাথায় খেলে। এখানে নিজেদের জামাতের তো নিজেদের ভোট লেস দ্যান 10%। তাদের সিট, তাদের সংহত সিট মানে একেবারে উইন করার মতো সিট হচ্ছে 18টা, ম্যাক্সিমাম 18টা 20টা। বাকিগুলি তারা কি করবে? বাকিগুলি হচ্ছে আওয়ামী লীগের ভোটগুলিকে কিভাবে তারা নিজেদেরকে নিয়ে। আর একটা বিষয় হচ্ছে যে বিএনপির এবার অনেক বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াই গেছে, অনেক সিটে বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াই গেছে। বিদ্রোহী ক্যান্ডিডেট মানেই হচ্ছে যে আওয়ামী লীগের তো না, বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেটের মানেই হচ্ছে যে ভোট তাদের অ্যাটলিস্ট 2 ভাগে ভাগ হবে। সুতরাং সেখানে যদি আওয়ামী লীগের ভোটটাকে কোনো কায়দায় নেওয়া যায়, তাহলে তারা উইন করে আসতে পারে। এই ক্যালকুলেশনেই কিন্তু চলতেছে এদের চিন্তা ভাবনা, চেতনায় ওইটা আছে। নিজেদের ভোট তো নাই, এনসিপিরও ভোট নেই, জামাতেরও তেমন কোনো ভোট নাই। জামাত যে পেপার টাইগার, তারা বিধ অনলাইন ওই করে, ওই অনলাইনে সার্ভে করে, সে সার্ভে দিয়ে দেখায় কত পার্সেন্ট, 60%। আমি কোনো গুরুত্বই দেই না। অনলাইনের এই সার্ভের কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। কেন? কারা সার্ভে উত্তর দেয়? যাদের আপনার ফোন, স্মার্টফোন আছে। স্মার্টফোন কত পার্সেন্ট লোকের আছে? আপনার যে দেশে 25% লোক সম্পূর্ণ নিরক্ষর, অনেকে আছে বাটন ফোন ইউজ করে। সুতরাং এই অনলাইনের না, আপনি দেখবেন অতীতে জামাতের কত ভোট ছিল, পপুলার ভোট 91-এ ছিল 16%, আপনার 96-এ সেটা 8% হয়েছে, 2001-এ ছিল আপনার 4%, 2008-এ তারা মাত্র 3টা সিট পাইছে। সুতরাং এইটা যে হঠাৎ করে হু করে বাইরে গেছে, এটারও ভাবার কোনো কারণ নাই। সুতরাং এই যে এদের যে এরা পলাশ সাহেবের সাথে আমি মোটামুটি এগ্রি করি, তাদের একজন দরকার, প্রোটেক্টর দরকার। তারা সরকারের উপরে আস্থা রাখতে পারে না, সরকারের উপরে আমরাও তো আস্থা রাখি না। এই যে দেখেন যে তরুণ একটা রাজনীতিবিদ, কেবল উসমান হাদির অনেকগুলি কথা হয়তো আবেগ প্রবণিত ছিল, হয়তো অনেক সময় উনি খুব শোভন ভাষায় কথা বলেন নাই, কিন্তু মূল বাণীটা ছিল ইনসাফ, জাস্টিস, ইনসাফ ছিল, বৈষম্যহীনতার কথা ছিল। উনি ওনার ভাষায়, ওনার একটা ফলোয়িং ছিল কিন্তু এই বাংলাদেশে। এবং উনি উসমান হাদি অনেস্ট বলেই সবাই জানতো। সেই জন্যই
তার মৃত্যুতে অনেকে খুব শোকাহত হয়েছে যে একজন অনেস্ট ব্যক্তি এইখানে মানুষের অধিকার নিয়ে কথা বলছে, তাকে এই সরকার তো রক্ষা করতে পারলো না। এবং তার যে খুনি পালিয়ে গেল, খুনিকে ধরতে পারলো না। খুনির চেহারা তারা সিসি ক্যামেরা থেকে বের করেছে, ঠিকানা বের করছে, সবকিছু বের করছে, কিন্তু তারপরেও ধরতে পারলো না। সে ভারতে চলে গেল, এটা বলা হচ্ছে। আদৌ কি সে ভারতে গেছে, না এটা কুকটাপ স্টোরি? এটাও কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হবে। সেই জন্য এই সরকারের উপরে মানুষের নিরাপত্তার জন্য কেউ খুব একটা আস্থা রাখেন না। সেই পরিপ্রেক্ষিতে আপনার এই যে এনসিপির নেতারা চলে গেছেন জামাতের দিকে, সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু তারা হয়তো ওইসব কনসিডারেশনেই তারা গেছেন। এবং আরেকটা জিনিস তারা যেটা করছেন, হয়তো খুব ভালো কাজ করেন নাই। তারা যারা যেতে চান নাই, তারা যাতে নির্বাচনে পার্টিসিপেট না করতে পারে সেই জন্য একদম শেষ মুহূর্তে এসে এই কাজটা করছে। যাতে স্বতন্ত্র দাঁড়াইতে হলে তো আপনার 1% ভোটার লাগে। যেমন এই তাসনিম যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সে একজন মেধাবী এবং উদ্যমী এবং খুব আর্টিকুলেট। এই ধরনের ব্যক্তির কিন্তু রাজনীতিতে আসা দরকার। সে এখন পার্টিসিপেট করতে পারবে কিনা, 1% ভোট সে সংগ্রহ, সিগনেচার নিতে হবে, তাদের এনআইডি নাম্বার টাম্বার নিয়ে প্রায় 6,000-5,000-এর মতো ভোটারের সিগনেচার লাগবে, সেটা সংগ্রহ করতে পারবেন কিনা। এইটা এইভাবে আমি একটু বলি যে স্বতন্ত্র প্রার্থীদের যে 1% ভোট দিতে হবে, মানে 1% সিগনেচার দিতে হবে, এটা একটা উদ্ভট আইন। আপনার নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে গোপনীয়। আপনি বুথের মধ্যে যাচ্ছেন পর্দা দিয়া, সেখানে যে আপনি ভোট দিচ্ছেন কেউ যেন না দেখতে পারে। কিন্তু এইখানে এই 1% লোক তাদের নাম, ঠিকানা, এনআইডি, টেলিফোন নাম্বার আপনি নিয়ে নিচ্ছেন। এটা আসলে যে নির্বাচন আইনের একটা মানে যে গোপনীয়তা, সেই গোপনীয়তাটাকে ক্ষুণ্ণ করে। আপনি এখন বলবেন যে অনেক লোক ইলেকশনে দাঁড়ায় যেতে পারে, অনেক লোক যদি দাঁড়ায় যায়, আপনি বন্ধ করবেন কিভাবে? আপনি এমনও করতে পারেন যারা জামানত বাজেয়াপ্ত হবে, তারা নেক্সট দিনে ইলেকশনই করতে পারবে না, এরকম আইন করে দিলে হয়তো সংখ্যা কমবে। কারণ ব্যালটে যদি অনেক নাম থাকে তাহলে তো অসুবিধা হয়। কিন্তু তাই বলে আপনি একেবারে স্বতন্ত্রই রাখবেন না, স্বতন্ত্রকে বলবেন যে 1% সিগনেচার নিয়ে আসো। সিগনেচার দিতে গেলে তো অনেকে ভয় পাবে, স্পেশালি গ্রামের দিকে, যে আমি একে দাঁড়া করাইতে চাচ্ছি শক্তিশালী ক্যান্ডিডেটের এগেনস্টে। এটা একটা কালা আইন। এটা আমি মনে করি কি এটাকে উঠিয়ে দেওয়া উচিত, চিন্তা করা উচিত। কিন্তু সেখানে আপনি মানে আপনারা বলছেন বা আমরা বলছি যে এনসিপি একটা শেল্টারের জন্য গেছে, তাহলে এলডিপির কি শেল্টারের দরকার হয়েছে? মানে কর্নেল ওলি সাহেবের এতদিন পরে উনি কি শেল্টারের জন্য গিয়েছেন নাকি নির্বাচনের জন্য, নির্বাচনী জোট? ওনার কেন ভরসা পেয়েছে আওয়ামী লীগ? উনি গেছেন ওই ধারাবাহিকতায়। মেজর আখতারুজ্জামান, তারপরে আপনার মেজর ওমর, না ওই ঝালকাঠির, তারপরে এরকম অনেক, শাহজাহান ওমর, এই ধরনের বেশ কিছু লোক আছে সুযোগ সন্ধানী, এবং তারা, তাদের কোনো নীতি নৈতিকতা নাই, এবং তারা এই ইলেকশনে আসলে বলির পাঠার মতো একেবারে হাবে হাল বিক্রি হয়ে যায়। শুধুমাত্র এমপি হবে, এমপি হয়ে লুটপাট করবে। এবং আরো অনেক আছে যে এখন লাস্ট জীবনের শেষ পর্যায়ে চলে আসছে, একবার এমপি হইতে হবে। যেমন জেনারেল ইব্রাহিম, ভালো একজন ব্যক্তি, একজন মেজর জেনারেল, ভালো, আমার সাথে ভালোই ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে সে 24 সনে ইলেকশন করলো। এটা সবাই মর্মাহত হচ্ছে এইসব কাজে। এখন দেখেন এটা কেন হয়, বড় নেতা ছোট দল। সেই জন্যই আমি প্রপোজ করছিলাম, আমি অনেকবার বলেছিলাম যে আপনারা প্রপোর্শনাল নির্বাচনে যান এবং থ্রেশহোল্ড রাখেন 1%। আপনাদের যাদের 1% ভোট পাবেন নেশন ওয়াইড, আপনি 3টে সিট পাবেন। এই যে এদের কাছে বসে থাকা, বড় বড় নেতাদের কাছে যায় ধর্ণা দেওয়ার দরকার নাই। আপনারা প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থায় যান। জামাত কিন্তু খুব উৎসাহিত ছিল, এনসিপি উৎসাহিত ছিল, কিন্তু কোন অদৃশ্য কারণে তারা ওইখান থেকে সরে গেল। প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থাটা আমাদের দেশের জন্য একটা সুন্দর সিস্টেম হতে পারত, এবং ভালো ক্যান্ডিডেট আসতে পারতো, সবার রিপ্রেজেন্টেশন থাকতো। যে দলটার, এই যে আপনি দেখেন চরমনায়ের পীর সাহেবের ইসলামী আন্দোলন
পাংখা মার্কা, তারা কিন্তু সারা বাংলাদেশে 2%, 3%, সব কনস্টিটিউশনে 5%, আমাদের শিবচরেও তার বেশ কিছু লোক আছে, কিন্তু কোনো জায়গায় কোনো একটা সিটে তার যথেষ্ট নাই, 50% বা 40% ভোট নাই, এটা ওর বাস্তবতা। যার ফলে তারা কিন্তু সংসদে যেতে পারেন না, তারা তো রাস্তায় থেকে যান। অ্যাটলিস্ট তারা যদি 2% ভোট পায় 6টা সিট পাবে, 6টা সিট। কিন্তু এখন তো সেটা সে প্রপোর্শনাল নির্বাচনের থেকে জামাতও সরে গেছে, এনসিপিও সরে গেছে, সাথে সাথে সবাই সরে গেছে। এটা একটা দুঃখজনক। অসংখ্য ধন্যবাদ। আমি হাফসারি ভাই আপনার কাছে শুনতে চাই, আপনি নিজেও দল ত্যাগ করেছেন, বিশেষ করে গণ অধিকার পরিষদ থেকে এসে আপনি সংস্কার পার্টি করেছেন। সেই গণ অধিকার পরিষদের যে মানে ভোটের আগের মুহূর্তে যে পজিশনটা, যারা 300 চেরে, এই যে রাশেদ খান, নুরুল হক নূর 300 আসনের স্বপ্ন দেখিয়েছে মানুষকে, শেষ পর্যন্ত নিজেই দল ত্যাগ করেছে। এখন বলছে যে বিএনপির হাত শক্ত করতে হবে, বিএনপি কে মানে ভরসা করতে হবে। আপনার কাছে কি মনে হয় বিষয়টা? জি, আসবো এই কথাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার টেলিভিশনের সকল দর্শক শ্রোতা, দেশের মালিক জনগণ এবং আমার সাথে সহ দুইজন আলোচক, আসসালামু আলাইকুম। দেখুন, বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোট এই নির্বাচন প্রত্যাখ্যান করেছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি না। এর কারণ হলো আশানুরূপ সংস্কার হয়নি, নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। এই নির্বাচনের রাতেও হয়তো আমাদের ভাবতে হবে নির্বাচনের চাঁদ উঠেছে, নির্বাচনে যাব, ভোট কি হবে কিনা। এরকম একটা কনফিউশনে রাখা কোনো রাজা বা কোনো সরকারের অধিকার নাই, কিন্তু রাখা হয়েছে। তো সংস্কার ফেল করেছে বলে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। যদি সংস্কার সুষ্ঠুভাবে হতো, আমরা বলেছিলাম যে এমপিদেরকে স্থানীয় সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করা হোক। আমরা বলেছিলাম এমপিদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি না দেওয়া হোক। আমরা বলেছিলাম এমপিদেরকে প্লট বারবার না দেওয়া হোক। এইসব সুযোগ সুবিধা এবং গম, চাল, তেলের ব্যবসা থেকে যদি বন্ধ করা যেত, আজকে এই দেশপ্রেমের যে প্রতিযোগিতা হওয়ার কথা নির্বাচনের আগে, সেটা না হয়ে এমপি হওয়ার প্রতিযোগিতা হচ্ছে। এর জন্য দায় দায়িত্ব সরকারের। এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল সবচেয়ে বড় সময়, বড় সুযোগ একটা ভালো সংস্কার করা, যেটা তথাকথিত আমাদের রাজনৈতিক দলগুলো করবে না, অতীতে করেনি, ভবিষ্যতে হয়তো করবে না চাপ ছাড়া। আমরা বিএনপি কে দেখছি। তো সুতরাং আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আরেকটা বিষয় হলো, এই অনেকেই একটা সূত্র বের করেছিল তথাকথিত অপরাজনীতিতে, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, যার জন্য আজকে আমরা এখানে শেষ কথা দেখছি না। আসলে রাজনীতিতে শেষ কথা থাকা উচিত। এই যারা শেষ কথা নাই বলে, আপনি দেখেন এর আগে এই এনসিপি বিএনপির সাথে জোট করার চেষ্টা করেছে, তারা এবি পার্টির সাথে জোট ডিক্লেয়ার দিয়ে পরের দিন উইথড্র করেছে, পরিশেষে জামাতের কাছে এসেছে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় আলোচকরা বলেছেন তাদের নিরাপত্তার জন্য। আমি মনে করি না নিরাপত্তার জন্য। নিরাপত্তার ভয় থাকলে তারা তো রাজনীতিতেই আসতো না। আপনি দেখেন তারা 6 মাস পরে রাজনৈতিক দল ঘোষণা করেছে। আমাদের মানে অনুমান, আমরা যতটুকু রাজনীতি করি তা বুঝতে পেরেছি এটুকুই, যে বিএনপি যদি জাতীয় রাজনীতি, জাতীয় ঐক্যের ডাক দিয়ে জাতীয়ভাবে দেশটাকে একটা সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করত, ভারতের দিকে না তাকিয়ে বা অন্য কোনো সমর্থকের দিকে না তাকিয়ে, 9 বছর যিনি ভারতে ছিলেন তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে, ভারতকে আইনের আশ্রয়ে না নিয়ে, তাকে সর্বশ্রেষ্ঠ নেতা তৈরি করে দিয়ে যে আচরণ দেখাচ্ছে, এবং তারেক জিয়া আসার পরে ওনার সাথে নাকি 3 বার কোলাকুলি করছে, অন্য নেতার সাথে 1 বার। এর কি কারণ? তবে কি ওনার আসার ব্যাপারে উনি সমন্বয় করেছেন? তারেক জিয়া এসে 17 বছর পরে দেশে এসে ওনার মা অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কথা বলেছেন, কিন্তু যেই দেশটির জন্য আমরা এই সাফার করেছি, যেই দেশটির জন্য আওয়ামী লীগ পুতুল সরকার হয়েছিল, সেই দলটির এবং দেশটির নাম উনি নিলেন না, ভবিষ্যতে হয়তো নেবেন না। এনসিপি সেটা বুঝতে পেরেছে। তবে এনসিপি বিএনপিতে যদি যেতে পারতো, তাহলে বিএনপির রাজনীতিতে হয়তো কিছু পরিবর্তন আসতো বা এনসিপির ভাঙনও কম হতো। কিন্তু এনসিপি তৈরি হয়েছে, বা আমাদের আন্দোলনে তো বলা হয়েছিল এক দানবকে বাদ দিয়ে আমরা আরেক দানবকে আনতে চাই না। তো সুতরাং একই, এই যে আজকেও যে নাহিদ যে স্টেটমেন্ট দিয়েছে যে আধিপত্যের রাজনীতি যাতে শক্তিশালী না হয়ে যায়, এই জন্য তারা এই জোটে গিয়েছে। জোটে শুধু এমপি হওয়ার জন্য নয়, অনেক সময় রাজনৈতিক কৌশলের জন্য যেতে হয়। আমি মনে করি
এনসিপির যারা আজকে পদত্যাগ করেছে বা নির্বাচনে যাচ্ছে না, তাদের উচিত ছিল পদত্যাগ না করে নির্বাচন থেকে বিরত থেকে দলের সাথে থাকা। কারণ দল কি বৃহৎ উদ্দেশ্যে কাজটা করেছে সেইটুক রাজনৈতিক যে মেধা, রাজনৈতিক যে প্র্যাকটিস, সেটা এনসিপির নাই। এনসিপি ততটুকু ম্যাচিউরড হয়নি বলে। কিন্তু না, আপনি যে লজিক বলছেন সেটাতে ওরা লাস্ট মোমেন্টে কেন, মানে কালকে আমি লজিক বলছি না, আমি এই রাজনীতির মাঠে থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মতামত দিচ্ছি। এখন আসেন কেন এই পথে। আপনি দেখেন আমরা জোটটা করেছিলাম গত এপ্রিল মাসের 29 তারিখ থেকে আমরা চেষ্টা করেছিলাম যে যারা সংস্কার চায় তারা আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি। এমন কোন দল নাই, বিএনপি ছাড়া, জামাত সহ আমি সব দলের কাছে গিয়েছি। এবি পার্টি বললো আমরা এখন জোট করব না, সবাই সংস্কারের পক্ষে, কেউ সংস্কারের বিপক্ষে নয়। পরবর্তী তারা 3টি দল নিয়ে আমরা জাতীয় সংস্কার জোট করেছি, ওনারা গণতান্ত্রিক সংস্কার জোট নাম করেছিলেন, যেটা আজকে বিলুপ্ত হলো। আমি আপনার জনতা পার্টি বাংলাদেশে দেখেছি তারা ব্যস্ত নিয়ে, নিবন্ধন নিয়ে, যে ভাই নিবন্ধনটা শেষ করি তারপরে আপনাদের সাথে আসবো, কাজ করব। নিবন্ধন পেলেন না। সো আপনি যে কথাটা বলেছেন যেটা কেন আগে হয়নি কারণ আগে দ্রুত পরিস্থিতিটা পরিবর্তনের সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জোট করার কথা সবচেয়ে আগে চেষ্টা করেছিল বিএনপির সাথে, সেখানে ফেল করে এবির পার্টি। এখন তারা জামাতের সাথে আসছে। এই জন্য এটা যে কোনো জোট, এই রাজনৈতিক জোটই হওয়ার কথা, আদর্শিক জোটই হওয়ার কথা। আপনি আদর্শ না মিললে আপনি একসাথে ভোটে যাবেন কেন? এই যে বলা হয় ভোটের ঐক্য বা নির্বাচনের ঐক্য, এটাও একটা জনগণকে ভাওতা দেওয়া। ন্যূনতম ঐক্য যদি না হয় তাহলে তো ওই ইলেকশনের জোট হওয়া উচিত না। আপনি দেখেন জামাত এই আমাদের জুলাই সনদ স্বাক্ষর করেছে, তখন এনসিপি তাদেরকে বেঈমান বলেছিল। এখন পর্যন্ত এনসিপি জুলাইয়ের স্বাক্ষর করেনি তারা, কিন্তু তারা বলছে ওটাকে রক্ষা করার জন্য রাজনীতি করছে। তো তাদের রাজনীতির যে তারা যে দূরদর্শী নয়, হওয়ারও কথা না তাদের এইজ অনুযায়ী। তারা চিন্মৈত্রীতে যখন মিটিং করেছিল প্রায় 200 অফিসার, আমলা এবং বয়স্ক লোকরা গিয়েছিল। সার্জিস বলেছিল সবাইকে নিয়ে আমরা দল ঘোষণা করব, কিন্তু করেনি। এবার এনসিপি থেকে আজকেও আমাকে 2 জন ফোন দিয়েছে যে এনসিপি থেকে বেশ কিছু বয়স্ক এবং একটু মানে আগের পুরনো লোক নমিনেশন পেয়েছিল, তারা কিন্তু 300 সিটে নমিনেশন দিয়েছে। তারা বলছে যে এখন যে 30 জনের জন্য তারা চলে গেল, আমাদের কি হবে? আজকে নুরুল হক নূর প্রথম বিএনপিতে গিয়েছিল, নিজের এলাকায় প্রচার করতে পারেনি, ফেরত আসছে, তাদের বিরুদ্ধে কথা বলছে। আবার এখন 2 সিটের জন্য সে চলে গেল। 2 সিটের মধ্যে আবার একটা সিট, এই যে আপনি যে প্রশ্ন করলেন, তাদের সাধারণ সম্পাদক চলে গেল। আপনি বলেন, আমরা যে বলি খালি ছোট দলকে দোষ দিলে হবে না, বিএনপির মতো একটা দলে যদি কোনো সাধারণ সম্পাদক যায় তাহলে তাদেরই তো বলা উচিত আপনার একটা দল ছেড়ে সাধারণ সম্পাদক হয়ে কেন আসবেন। তারা ওই যে এলডিপির সাধারণ সম্পাদককে প্রথম নিল, দুইজনেই গেল। এলটিপি 2 ভাগের এলটিপির লোক তারা নিয়ে গেল। এবার নির্বাচন কমিশন একটা আইন করেছে যে অন্যের প্রতীকে ভোট করা যাবে না, যার জন্য বিএনপি এটা নিয়ে ফেল করলো, রিটে কাজ হয়নি। তখন তারা বললো যে যারা ভোট করতে চান আমাদের পক্ষে চলে আসেন, আমাদের দলে চলে আসেন। এই জন্য এই যে ঢাকা 17 থেকে আন্দালিব এখন এলাকায় চলে যাচ্ছে। উনি বলছেন যে তার এই যে আসছে বলে সম্মান করে ছেড়ে দিচ্ছে, আসলে তা নয়, ওনাকেও বলা হয়েছিল বিএনপিতে যোগ দেওয়ার জন্য। তো এই যে বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, এই আমাদের 54 বছরে বড় বড় দলগুলো ছোট দলকে দাঁড়াতে দেয়নি। এই যে 14 দল করে জাতীয় পার্টিকে নিয়ে যেভাবে ধ্বংস করা হলো, ঠিক এইভাবে আবার ভবিষ্যতে দেখবেন দলগুলো ধ্বংস করবে। আমি এখন এই মুহূর্তে বলতে চাই, এই এনসিপি যদি 300 সিটে ভোট করত তাহলে উচ্চ কক্ষে বেশ কিছু লোক যেতে পারতো এবং তাদের একটা আস্থা হতো এবং তাদের কোনো নিরাপত্তার ভয় হতো না। কারণ বাংলাদেশে তাদের নিরাপত্তার ভয় যদি হয় তাহলে নাগরিকদেরও হবে। তাদের যদি নিরাপত্তার ভয় হয়, কোনো দেশ থেকে আসে ভয়, সেই ভয় কোনো নাগরিককেই রেহাই দিবে না। সুতরাং এনসিপি বিপদে থাকবে আর জনগণ মুক্ত থাকবে এরকম মনে হচ্ছে না। জি, আন্দোলনে তো জনগণও ছিল, আপনারাও ছিলেন। আমি সেটাই বলছি, হয়তো না এই যে আজকের আলোচনায় শুনলাম যে ওনারা বিপদে বা ওই কারণে ওটা হয়েছে, আমি তা মনে করি না। আমি মনে করি রাজনৈতিক পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে রাজনৈতিক দল করতে, তাদেরকে বাধ্য করেছে একটা জোটে যেতে। সর্বশেষ তারা যেটা চিন্তা করেছে আধিপত্যবাদ বা আগের মতো
যেন সরকার গঠন না হয়, সেই জন্য তারা গিয়েছে। আমি মনে করি এই জোট যদি আরো আগে করতে পারতো জামাত 3 মাস আগে, তাহলে জামাতের এই জোট আরো হয়তো শক্তিশালী হতো। আরো একটা কথা বলা হয়েছে এখানে, এই যে জেনারেল ইব্রাহিম এবং শাহজাহান ওমরের কথা তুলনা করে, আমি কালকেও কথা বলছি ডক্টর অলির সাথে। ডক্টর অলি এই নির্বাচনে যাবেন না, গত 6 মাস আগে আমারে বলেছেন উনি নির্বাচন করবেন না, এবং আক্তার জয়েন করেও বলছে আমি নির্বাচন করব না। জোটে গেলেই যে নির্বাচনে যাবে বা নির্বাচনে যায় না এমন লোকও আছে। সুতরাং এইবার ওনারা দুইজনই নির্বাচন করছেন না, কিন্তু জোটে গিয়েছেন। জোটে কেন গিয়েছেন? তারা চাঁদাবাদ চায় না, তারা দুর্নীতি চায় না, তারা ভারতের আধিপত্য চায় না, তারা দালাল মুক্ত দেশ চায় বলে আজকে অন্য কেউ নাই বলে মন্দের ভালো হিসাবে ইসলামিক দলটার মধ্যে জোটে তারা গিয়েছে। আপনি দেখেন, আমরা ইলেকশন করি, আমি একটা দলের, কিন্তু আমাকেও তো 4টা দল অফার দিয়েছিল এইবার ইলেকশন করতে, 2024-এও দিয়েছিল, আমি যাইনি। এক জায়গায় আমার টাকা জমা দেওয়া আছে, আমি বলছি নাম ডিক্লেয়ার দিবেন না, কারণ তারা মনে করেছিল আমি টাকার জন্য করছি না, সেই টাকা এখনো আছে। কিন্তু আপনারা যদি মনে করেন বা আমরা যদি মনে করি যে সবাই এমপি হওয়ার জন্য নির্বাচনে যায়, সেটাও সঠিক নয়। আমরা কেন এবার নির্বাচনে গেলাম না? এই নির্বাচনটা দেখেন, একটা চূড়ান্ত স্বৈরাচার তৈরি হতে 3টা নির্বাচনের পরে গিয়ে কিন্তু চূড়ান্ত স্বৈরাচার হয়েছে। ঠিক ভালোর গণতন্ত্র আসতেও আমাদের সময় লাগবে। এইবার যদি 25% বেটার হয় সরকার, এরপরের বার আমরা যদি 50% উন্নতি করতে পারি, তাহলেই 75% আমরা উন্নতি করতে পারবো। তো উন্নতিটা আমরা কি 100% এইবার ইলেকশনেই পাবো না। সো আমরা যেহেতু নতুন দল, মাত্র 2 বছর হয়নি, যার জন্য আমরা নির্বাচনে যাইনি। আমাদের দল, আপনি বারবার আমি বলেছি, আপনারা জানেন যে 7 জানুয়ারির নির্বাচনের পরে 20 তারিখে আমরা ডিক্লেয়ার দিয়েছি, যদিও রেডি ছিলাম 24-এর আগে। কিংস পার্টি হবো বলে, নাম হবে বলে আমরা করিনি, ডিক্লেয়ারটা করেছি আমরা 5 বছর সামনে নিয়ে। এখন আমরা 6 বছর পেলাম, গত 1 বছর 6.5 বছরের মতো আমরা সময় পাবো আমাদের দলকে গোছানোর জন্য, জোটকে গোছানোর জন্য। আমি মনে করি বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন হয়েছে। কোন দল রক্ষা না করতে পারলেও বাংলাদেশের জনগণ আর কখনোই কোনো আধিপত্য গ্রহণ করবে না, মেনে নিবে না। আর জামাতের ভোট 10% বলা হয়, জামাতের ভোট আমি আমার গ্রামে গিয়ে দেখেছি, জামাতের ভোট কি হারে বেড়েছে। এটা ইউনিভার্সিটি, 5টা ইউনিভার্সিটির কোনোটাতেই কি বিএনপির কারো কোনো ভোটার ছিল না? তারা কি 1টা পদ, 2টা পদ, 4টা পদ নিতে পারতো না প্রত্যেকটা সংসদে? এবং এই যে ফ্যামিলিগুলো, আমি শেষ করছি এইভাবে, যে এই যে ইউনিভার্সিটির ছেলেগুলো, তাদের যদি বাপ মা থাকে, তাদেরকে যদি তারা বুঝায়, তাহলে এই 5-6টা ইউনিভার্সিটির ছেলেমেয়ের গার্জিয়ানরা ভোট দিলেও তো জামাতের ভোটের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। সুতরাং জামাতকে আন্ডার এস্টিমেট করা হয়েছিল এই আওয়ামী লীগের আমলেও, বিএনপির আমলেও, এবং সর্বশেষ নির্বাচনগুলোর আগেও। আজকে যদি ইউনিভার্সিটিগুলোতে নির্বাচনে সবগুলোতে বিএনপি যেত, বিএনপির অঙ্গ সংগঠন, তাহলে তাদের কি রকম গলার আওয়াজ হতো সেটা অনুধাবন করে আমার মনে হয় যে আমাদের সবাইকে একটু বুঝতে হবে। তবে এই কথাটাই বলতে চাই যে 300 সিটে নুরুল হক নূর 10,000 টাকা করে নিয়ে যে 30 লক্ষ টাকা এবং এনসিবির যে টাকাগুলো নিল, এই টাকার হিসাব কে দিবে? এই টাকা কে ফেরত দেবে? আর রাশেদের মতো লোক যে ওখানে গিয়ে ডিক্লেয়ার দিল যে আমি জয়েন করলাম বিএনপিতে, আর তার এলাকায় এখন কাফন নিয়ে মিছিল, আমি আজকে শুনেছি তার উপরে আক্রমণ হয়েছে। সো আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই, জনগণের কাছে জানতে চাই, যে যত ছোট দলই হোক, সেই দলের একজন ক্যান্ডিডেটকে বাদ দিয়ে জোট করে আরেকজনকে কেন আনতে হবে, বিশেষ করে যারা বড় দল? সুতরাং আমি এই জোটের রাজনীতিটাই হলো অপরাজনীতির একটা বড় উপায়। যে এখন বিএনপি এবং জামাতের তো প্রয়োজন ছিল না জোটে লোক নেওয়া, বরঞ্চ তারা মুক্ত থাকলে, যেটা ইয়েতে হতো, পিআর হলে হতো, যেটার প্রচুর বাধা, বিএনপি সকল কিছুতে বাধা দিয়েছে। প্রেসিডেন্ট পরিবর্তন, আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমার শেষ কথাটা বলি, আন্দোলনের সময় প্রথম যখন রাজনৈতিক দলদের ডাকা হলো ক্যান্টনমেন্টে, ওখানে কিন্তু এই জামাতকে গুরুত্ব দেওয়া হয়েছিল সর্বাগ্রে, ইভেন বিএনপির চেয়ে ওনাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এনসিপি তখন হয় নাই এবং ছাত্রদের ডাকে নাই। আমরা জিজ্ঞেস করেছিলাম এবং সাংবাদিকরাও জিজ্ঞেস করেছিল ছাত্র প্রতিনিধি নাই কেন, দেখিয়ে দিল যে আজকে ওই যে প্রফেসর সাহেব আছেন, আইনমন্ত্রী যে উনি আছেন, উনি তাদের প্রতিনিধি বলে চালিয়ে দিল। সো জামাতের যে প্রয়োজনীয়তা, এই যে 54 বছর আগের যে ঘটনা, সেটার জন্য আমিও ধিক্কার জানাই, আমি সেটা নিজে চোখে দেখেছি। কিন্তু সেখান থেকে অনেক পরিবর্তন হয়েছে এবং আজকে রাজনীতি বাধ্য করেছে তাদেরকে ফিল্ডে মানে জোরালো অবস্থান তৈরি করার জন্য।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি পলাশ চৌধুরী তাসনুবা জাবিন উনি যেটা বলেছে যে জুলাইকে জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে, যে রাজনৈতিক কৌশল, এক ধরনের কৌশলে জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে, এটা উনি দাবি করছেন। বা তাসনিম জারার যেই পদত্যাগ সেটা নিয়েও এনসিপি বলছে যে এরকম 2-4 জন, কিন্তু আমরা তো জানি যে হেভি ওয়েট কয়েকজনের মধ্যে, মানে এনসিপি হেভি ওয়েট কয়েকজনের মধ্যে তাসনিম জারা একজন, তাসনুবা জাবিন একজন। তো এই বিষয়টা আর হচ্ছে যে যেটা বিএনপির ক্ষেত্রে বলা হয়, তারেক রহমান এতদিন দূরে ছিলেন কিন্তু এখন গিয়েছেন বাংলাদেশে, পরিবেশে একটু পরিবর্তন হয়েছে সেখানে। তো জামাতে বিএনপির ব্যাপারে অনেক পরিবর্তন, মাঠ পর্যায়ে অনেক পরিবর্তন আসতে পারে। তো কেন সেখানে মানে বিএনপির প্রতি মানুষের আস্থা, মানে আস্থার পরিবর্তন হবে কিনা সেটা আপনার কাছে জানতে চাই। যে তারেক রহমান যাওয়ার পরে এখন তো পরিবেশ একটু অন্যরকম হয়েছে, রাজনৈতিক প্রভাব কিরকম পড়বে? যদিও আমরা সেরকম আলামত দেখতে পাচ্ছি না জোটে মানে যাওয়া দেখে, তারপরেও আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন? না, আপনি প্রথম প্রশ্ন করেছেন তাসনুবা জাবিন এবং তাসনিম জারাকে নিয়ে। আমি হ্যাভি ওয়েট প্রার্থী, ঠিক আছে, কিন্তু ওনাদেরকে আবার পাশাপাশি ওনাদের প্রতি সম্মান রেখেই বলতে হয়, ওনারা এনসিপি প্ল্যাটফর্মে আসার পরে ওনারা তারকা হয়েছে। কিন্তু এনসিপির যদি নেতৃত্বটা যদি ওইভাবে দেখা যায়, সেক্ষেত্রে তো তারা প্রথম সারি যারা আছে তারা তো প্রকাশ করেছে যে তাদের 200 উপরে তাদের সদস্য সংখ্যা, মানে নির্বাহী বডি। তো এখানে 180 জন বা 170 জন একদিকে, 30 জন একদিকে। তো সুতরাং তার ভিতরে নারী নেত্রীরা ছিলেন, সেটা উল্লেখযোগ্য হারে। এবং এটা মানে হয়তো তারা দল ত্যাগ করেছেন, তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা আছে, আবার আভ্যন্তরীণ কোন্দলও আছে, আবার নারীদের ভিতরে একটা যে ধরনের একটা জিনিস থাকে আমাদের প্রকৃতিগতভাবে, সেটাও আছে। তো তাদের নিজস্ব আভ্যন্তরীণ কোন্দলটাও এখানে বড় ব্যাপার। তো সবকিছু মিলিয়ে আমি যেটা দেখি যে এটা অত ইনফ্যাক্ট হয়তো পড়বে না, কিন্তু আমি যে জায়গাটা যেতে চাই, মানে বারবার আমি একটু বোঝাতে চাইলাম যে এনসিপি তো ঝুঁকি আবারও নিল। আমরা এই জায়গাটা কিন্তু একবারও মানে ওদেরকে মূল্যায়ন করছি না, এদেরকে আন্ডারমাইন করতে করতে আসলে ওদেরকে এই জায়গাটাই, মানে তাদেরকে কখনো আমরা বিকশিত হতে দিতে চাই না। সমস্যাটা হলো এই জায়গায়। এখন কথাটা হলো যে এনসিপি ছাড়া কত লোকই তো দল বদল করলো, এই দল ওই দলের সাথে, ওই দল ওই দলের সাথে, শুধু এনসিপি কে নিয়ে আমরা পড়ে থাকতে হবে কেন? দেখো সবাই তো স্টেক হোল্ডার। আপনি বলবেন এনসিপি মানে ইয়ে করছে, অভ্যুত্থান করছে, অন্যরা কি? আপনি আমি একটু আগে আপনিই বলেছেন যে বাকি সবাইরা কি ইয়ে, তারাও তো আন্দোলন করছে হাসিনার বিরুদ্ধে। তো সুতরাং মানে শুধু এনসিপি যে এটার স্টেক হোল্ডার, জুলাই ইয়ে, তা তো আমরা বলে তারা কোনো দিকে ডান বাম করতে পারবে না, যেতে পারবে না, তাদের সক্রিয়তা থাকবে না, চিন্তা বিকাশ রাজনীতি। আমি তাদের ঝুঁকির ব্যাপারটাও বলি আপনাকে। এই জিনিসটা তারা একসাথে আজকে যে ঝুঁকি নিল, এই ঝুঁকিতে তারা বিএনপির বিরুদ্ধে লড়তে হবে, এই ঝুঁকিতে তারা ভারতের বিরুদ্ধে লড়তে হবে, এই ঝুঁকির কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে হবে। তিনটা বড় ঝুঁকি। এটা কোন দলের উপরে আছে আপনি আমাকে বলেন? বিপিনুরের প্রতি আছে না? তার সাথে বড় একটা দলের ছত্রছায়া। ঝুঁকিটা তো ওরা কি নিয়ে আসলো না? আগে ধরেন যে জামাতের সাথে আরে না ভাই, আমি বলছি এই দেশের মানুষ ঝুঁকিকেই পছন্দ করে। লিখে রাখেন, আরেকদিন কথা বলবো, লিখে রাখেন। এখন আর ওই যে আপনার ওই মানে লেজুর ভিত্তির রাজনীতিটা, ওই জায়গায় মানুষ নাই। আপনি দেখেন আজকে যে মুন্সি সাহেব বললেন যে হাসনাত আব্দুল্লাহকে চিনেনই না, রাজমিস্ত্রির ছেলে। আপনি নির্বাচনে যত রকম কারচুপি করেন, আমি চ্যালেঞ্জ করলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ হাসনাত আব্দুল্লাহ সেখান থেকে ব্যাপক ভোটে জয়লাভ করবে। মানুষ মজলুম সাহসী পুরুষের নেতার পিছনে থাকে, কাপুরুষের পিছনে থাকে না এখনকার জেনারেশন। তো ওইটা আপনি, তারা কিনে নিছে, তারা তো জেনে শুনে নিছে। আমি কি বলছি আপনার সাথে যে তারা নেয় নাই? তাদের এটা জেনে শুনে তারা তো বুঝতেছে যে আমাদের আর কোনো মানে এই জিনিসটা যে তাদের জন্য ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি, রাজনৈতিক খেলা। কিন্তু আমার প্রশ্নটা হলো অন্য জায়গায়, যে আমরা তাদের একটা দিক দেখি আরেকটা দিক দেখি না। একটা দিক বুঝি, এই যে মাহফুজকে নিয়ে কত কথা বলা হলো, তো মাহফুজ তো বলছে আমি এনসিপির কাছে যাব না। সবারই ব্যক্তিগতভাবে আলাদা আলাদা একটা সক্রিয়তা আছে রাজনীতি। এখন কথাটা আমি বলছি রাজনৈতিক একটা তাদের একটা মানে পুরাতন একটা, যারা মোটামুটি তৃণমূলে যাদের সংগঠন আছে, এর ভিতরে তৃণমূলের সংগঠন কার আছে? বিএনপি, আওয়ামী লীগ, তারপরে হলো আপনার জামাতে ইসলামী। এখন এর মধ্যে আওয়ামী লীগ তো নাই মার্কেটে, মানে তাদেরকে নিষিদ্ধ করা হলো। তাহলে আর আপনার আছে কয়টা?
তাহলে জামাত আর বিএনপি, তাহলে তৃণমূল তো এনসিপি সংগঠন নাই, এনসিপি যত কথাই বলুন, তো তাদের একটা প্ল্যাটফর্ম, তাদের একটা শক্তি, তাদের একটা অবস্থান তারা দরকার। এখন কে কোন দল তাদেরকে আশ্বস্ত করতে পারে নাই, এটা তো আবার ভিন্ন আলোচনা। যদি তাদেরকে সেভাবে আশ্বস্ত করা হতো, তারা যদি এই সরকার থেকেও আশ্বস্ত হতো, তাদেরকে কিংস পার্টি তো বলা হয়েছে, আজকে তো সরকারও তাদের পাশে নেই। কথাটা হলো যে কি, আমরা সরকারের যে জিনিসগুলো সরকার যেটা অতি উৎসাহ হয়ে করছে, এগুলোতে সরকারকে আরো বেশি নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে যে আমাদের আনসারি ভাই বললেন, এটা তো সরকারের ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা আরো বেশি প্রশ্নবিদ্ধ করবে, তাই না? এখন কথাটা হলো যে আমরা সবাই তারেক রহমান সাহেবের জন্য, আপনি যে প্রশ্ন করলেন, উনি দেশে আসবেন, এসে একটা রাজনৈতিক হাল ধরলে একটা শৃঙ্খলা ফিরে আসবে, ঠিক তো এসেছে, তো কিছু পরিবর্তন দলের ভিতরে এসেছে, হয়তো সামনে ইনশাল্লাহ আরো আসবে, এবং উনি আগামী দিনের প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নাই। বা আমি সরি, এভাবে বললে মানে একদম ইয়ে হয়ে যায়, মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ওনার পজিশনটা এমন। কিন্তু সবকিছুর পরেও সবসময় ওভার কনফিডেন্টটা কিন্তু আবার মানুষকে ছিটকে ফেলতে পারে। এখন আপনি দেখেন, সাদা চোখে দেখা যাচ্ছে যে সরকার খুব বেশি ওনার উপকার করছেন, খেয়াল করেন, খুব উপকার করছেন, আর্মি দিচ্ছেন, এসএসএফ দিচ্ছেন, বিজিবি দিচ্ছেন, বিডিআর দিচ্ছেন, কিন্তু তাকে 2 দিন পরে যখন এই কথাটা বাজারে আসবে যে অন্য কয়েকজন প্রার্থী আনসারি ভাই নির্বাচন করছেন না, আচ্ছা বাদ দিলাম, অন্য যে প্রার্থীরা যাবেন, তখন উনি দলের প্রধান যাবেন, তিনি যাবেন, তার পিছনে পুলিশ নাই, তার পিছনে আর্মি নাই, তার পিছনে বিডিআর নাই, তখন কি নির্বাচনের লেভেল, যে সমতল ভূমির কথা বলা হয়, ওটা থাকবে? তখন এটা আবার প্রশ্নবিদ্ধ হবে না? তাহলে আজকে যারা ওনাকে নিরাপত্তা দেওয়ার নামে আবার জনবিচ্ছিন্ন করার একটা অপকৌশল নিয়েছে, তার ভিতরে সরকার একটা পার্ট। সরকার নিজেকে খুব দেখাচ্ছেন, তেল মারতেছেন, মিডিয়াগুলা তেল মারতেছেন। আপনি যে বলেন মাথা ঠান্ডা রাখবো কোত্থেকে, আপনি যে আমাকে যে কথাগুলো বলাতে চান, বা আমি যে বলতে চাই বা কষ্ট পাই, আপনি বলেন। আমি যদি দেখি যে মাহফুজুর রহমান, মতিউর রহমান গিয়া যদি তারেক রহমানকে তেল দেয়, আর সেই তেলে যদি সবাই ভাসতে থাকে, আমরা তাদের কাছে কি আশা করব? আমার কথাটা হলো যে কি, সেখানে তা আপনাকে তো আগে তার কর্মের কথা তো আপনি মনে রাখলেন না, অথবা আপনি মনে রেখেছেন, পরবর্তীতে আপনি এটার উত্তর দিবেন, তাহলে সেটাও তো ভালো লক্ষণ না। আপনি এখন তাদেরকে এত মানে তৈলমর্দন করবেন কেন, তাদের তৈলমর্দন নিবেন কেন, আবার পরে তাদের প্রতি আবার প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনি আপনার প্রতিপক্ষ তাদেরকে তৈরি করবেন কেন? তারা প্রত্যেকে কেন করে জানেন? তারা জানে যে বিএনপি কে এখন যদি কোনোভাবে যদি কার্ভ করে যদি একটা পজিশনে নিয়ে আসা যায়, আর বিএনপি তো এমনি পজিশনে আসবে, বিএনপি তাদের উপর ভর করার দরকার নাই, কিন্তু তারা আওয়ামী লীগের এজেন্ডায় বাস্তবায়ন করছে। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা স্পষ্ট তার বার্তা আছে তাদের দলের তৃণমূলে, যে কোনো ভাবে হোক বিএনপি কে আনো, বিএনপি কে আনলে তোমরা নিরাপদ হবে, আমরা নিরাপদ হবো, তারপরে বিএনপি যখন মাঠে আসবে এবার বিএনপির সাথে তারা খেলবে আর কি। তার মানে কি? তার মানে আমরা ওই সংঘাতে চলে গেলাম, আমরা ওই সংঘাতে চলে গেলাম। তো ভয়টা ওই জায়গায়। আজকে যদি আওয়ামী লীগের ব্যাপারে তাদের স্পষ্ট একটা অবস্থান যদি একটা ভাবে যদি সবার জাতীয়ভাবে ঐক্যমত্য থাকতো যে না, ইয়াস আমরা এটা বিচার চাই, আমরা বিচার করব, আমরা হাদি হত্যার বিচার চাই, আমরা ভারতের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য আছে, যে ভারত আমাদেরকে 18 বছর 17 বছর নির্বাচন বাইরে রেখেছে, সেই ভারত আমাদের সাথে এখন কান্নাকাটি করে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে। এই কথাটা বলার সাহস যে দল মত গোষ্ঠীর নাই, তারা কার বয়ান বাস্তবায়ন করে, কার পারপাস সার্ভ করে, এটা হয়তো বিএনপির নীতি নির্ধারকরা বুঝে না বুঝার ভান করতেছেন, আর আমরা বুঝে প্রকাশ করে দিচ্ছি। পার্থক্যটা হলো এই জায়গায়। কারণ আমরা তো ওদের ভূমিকা সেদিন দেখেছি, যেদিন বিএনপি খুব দুর্দিনে ছিল, সেদিন আপনি ছিলেন বিএনপির অবলম্বন, আরো অনলাইন মিডিয়াগুলো ছিল বিএনপির অবলম্বন। কেন আপনি না কয়দিন আগেই তো টকশো করে বললেন যে উনি সবার কাছ থেকে বিদায় নিলেন, হ্যাঁ ইউকে সাংবাদিকদের কাছ থেকে একটা বিদায় নিলেন না, আপনি তো বললেন। তো আপনার ভেতরে যেই মানে যদি ইয়ে থাকতে পারে, আমার ভিতরে থাকবে না, আরেকজনের ভিতরে থাকবে না, XYZ এর ভিতরে থাকবে না, বা আমার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমি আরেকজনের কথা বলবো না। ওনার যে নিরাপত্তার অভাব, সেটা সব জায়গায় চলে আসে, যে
কমিউনিটির মানুষের সাথে দেখা করা, সাংবাদিকদের সাথে দেখা করা, বা বাংলাদেশে এটাই তো ওনাকে, এইটাই আমি আপনাকে এই জায়গাটাতে নিতে চাচ্ছি। এইটাই একজন নেতাকে, একজন গণমানুষের নেতাকে জনবিচ্ছিন্ন করে দিবে। এইটাই এই চক্রটাই আপনি দেখবেন তো ওনাকে কিভাবে যখন যায় উনি একেবারে মানে উনি একটু হতে চায়, ওনার ভেতর তো আকাঙ্ক্ষা আছে, উনি জিয়াউর রহমানের সন্তান, তো বেগম খালেদা জিয়ার সন্তান, তো উনি হতে চায়, উনি দাঁড়িয়ে যায়, উনি একটু বাইরে মানুষের ভেতর থেকে ঢুকে যেতে চায়। আরে আরেকটা পার্টি এসে ওনাকে তাল দিয়ে দেখবেন হাতটা টানা শুরু করে, হ্যাঁ নামেন নামেন। উনি একবার দেখলাম রেলের উপর দাঁড়িয়েছে, হ্যাঁ ওনাকে দেখলাম একদম তাড়াতাড়ি বসাই দিচ্ছে, এই একদম তাড়াতাড়ি নামাই ফেলতেছে, মনে এই যে এইভাবে ঘিরে রাখতেছে, এই করতেছে। আরে জনগণের নেতা, উনি জিয়াউর রহমান সাহেবের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে, উনি এই দেশের আপামর জনগণের একটা মানে কাঙ্ক্ষিত একজন নেতা। এত সহজ না যে ওনাকে এখানে মেরে ফেলবে, যে বা বয়ান তৈরি করে ওনাকে জুজুর ভয় দেখানো হয়। এটা দলের একটা হীন স্বার্থে, এবং এটা শেষ পর্যন্ত ওনাকে জনবিচ্ছিন্ন করার জন্য এটা হচ্ছে। 2 নম্বর যে কথাটা বলি শেষ করি, বিএনপিতে এখনো সামনে কিছু তো সংকট রয়ে গেছে। এখনো বেগম জিয়া, হ্যাঁ উনি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, কিন্তু সবকিছু বাঁচা মরা তো আল্লাহর হাতে। হ্যাঁ এখন ধরেন মানে এখন একটা ডাইমেনশন রাজনীতির একভাবে একটা গতিতে আছে, আল্লাহ না করুক ওনার সুবিধা অসুবিধা, আল্লাহ কি করেন না করেন, আল্লাহর জমিন আসমান জমিনে কি ফয়সালা আছে সেটা তো আমরা জানি না, কিন্তু যদি কোনো অঘটন যদি ঘটে থাকে তাহলে তো আবার এটা অন্যদিকে টার্ন করবে। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা যে একেবারে নির্বাচনের উপরে, শুধু যে আমরা এনসিপি আজকে জামাতে গিয়েছে, আমি বারবারই বললাম এটা যে একটা মানে একদম সুকৌশলে এটাকে ট্র্যাক করা, আমি ওই জিনিসটাকে মানতে পারতেছি না। কারণ ভাই এটার সাথে তো আরো দেখলাম যে কি এনসিপি সহ আরো 9টা দল আছে, কেউ তো আজকে এই কথাটা বলে না যে এটা কর্নেল অলি সাহেবের সাথে গেছে এনসিপি, কেউ তো আজকে দেখি চরমনাই পীরের সাথে গেছে এনসিপি, এই কথাটা বলে না, শুধু ঘুরেই বলে দেখি জামাতের সাথে গিয়েছে। আরে ভাই জামাতের ভোট নাই, এই যে আমার ভাই বললেন শিবচরে ভোট নাই, তো জামাতকে নিয়ে এত মাথা ব্যথা করার দরকারটা কি? জামাতের কাজ জামাত করুক না, সমস্যা কি? জামাতকে কাউকে কিছু করছে? জামাত আমাদেরকে খামচি দিছে এখন এই মুহূর্তে? তো জামাতের কাজ জামাত করে, জামাতের তো ভোট নাই, জামাত চলে এত কথা বলার দরকার কি? এত টকশো করার দরকার কি? এত এনার্জি করার দরকার কি? এত বক্তব্য দেওয়ার দরকার কি? জামাত তো কোনো ফ্যাক্টরি, এনসিপি কোনো ফ্যাক্টর না। তো এখন সমস্যা কোথায়? আমি বলছি যে যেহেতু এটা নিয়ে নাই, আমরা কেন এই জামাতকে নিয়ে পড়ে আছে, এনসিপি কে নিয়ে পড়েছে, আমরা কেন সংস্কার আর বিচার নিয়ে কথা বলি না? সেখানে কেন আমি এখনো জানতে চাই না যে না এই ব্যাপারে আমার রাজনৈতিক দলগুলোর পরবর্তী ভীষণ একেবারে সুস্পষ্ট করা দরকার। জামাতের তো ভোটে নাই, জামাতের নিয়ে এত কথা বলার দরকার কি? এনসিপি তো ভোটে নাই, ওরা তো প্রথমষ্ট, ওরা খারাপ, ওরা লুচ্চা, ওরা দুর্নীতিবাদ, ওরা সবকিছু। সরকারে ছিল তখন সংস্কার এবং বিচারের জন্য কি করছিল, মানে নাহিদ ইসলামে বা এখন তাদের লেভেল পর্যন্ত যারা যতটুকু ছিল, তারা যতটুকু আসছে, তারপর আমরা যদি বলি ছিল যারা নির্বাচন উপলক্ষে চলে এসেছে এখন, তো তারা না না কিছু তারা আমরা এখন যতটুকু সংস্কারের উপরে হানা ভোট আসছে, আমরা কি এটা অস্বীকার করতে পারবো যে সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না? এখানে রাজি করানোর ব্যাপারে কোনো চাপ তৈরি করে নাই তারা সরকারের উপরে। শেষ করবেন আজকে হানা ভোটটা কার, মানে সব দলেরই অবদান আছে, কিন্তু সবচেয়ে বড় মুখ্য ভূমিকাটা কারা পালন করেছে? এনসিপির এরা করে নাই, তারা মানে এই অনুষ্ঠানগুলো তারা ইয়ে করে নাই। আজকে যে আমরা একটা ঘোষণাপত্র পেলাম, আমরা যে সাংবিধান সংস্কার যে আদেশ পেলাম, এই আদেশের জন্য সবচেয়ে মানে শক্ত অবস্থানে কারা ছিল? শুনেন, এগুলো আমাদেরকে নির্মোহভাবে আলোচনা করতে হবে। তারা মানে তাদের সামর্থ্য অনুযায়ী, তাদের ছোটখাটো বুদ্ধি অনুযায়ী তারা যতটুকু পারছে ততটুকু করছে। এখন এইটুকু, বাকিটা আমাদের বড় দল, রাজনৈতিক দল বিএনপি, তার উপর অনেক দায়িত্ব। আমরা আমাদের যে ভালোবাসার দল, আমরা পছন্দ করি, এখন আমরা তাদের সমালোচনা করি, যেহেতু আমরা তাদের প্রকাশ্য রাজনীতি করি, ওইভাবে করি না। আমরা তার জিয়াউর রহমান সাহেবের আদর্শ লালন করি, বাংলাদেশ জাতীয়তাবাদে আমরা বিশ্বাস করি। সুতরাং ছোটবেলা থেকে এটাকে পছন্দ করে আসছি। এটা ভালো দিকটাও বলবো, মন্দ দিকটাও বলবো। আমাদের কাজের ডিউটি হইলো এটা। আর আমরা যদি এটা ডিউটিটা যদি আমাদের না হইতো, তাহলে তো আমরা মঞ্চে গিয়েই বক্তৃতা দিতাম। আমাদেরকে তো রাখাই হয়েছে যে বা আমরা নিজেরাই তো আমাদের চিন্তাটাকে এইভাবে প্রচার করব যে আমরা ভালোটাকে ভালোভাবে বলবো, খারাপটাকে আমরা আমাদের মতো করে তুলে ধরবো। যদি ওনারা মনে করে আমাদের কথার ভিতরে যুক্তি আছে, আপনারা আমার টকশোর কথার ভিতরে যুক্তি আছে, ওনারা এখান থেকে নিচ্ছেন তো। বিএনপিতে একেবারে যে মানে আমাদের কথাগুলোকে ওন করেন না, বিষয়টা তো তা না। বিশেষ করে তারেক রহমান সাহেব যথেষ্ট রকমের উনি ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন, উনি ভিন্ন মতকে নিচ্ছেন। এই যে ওনাকে সমালোচনা করে পোস্ট দেওয়া হচ্ছে, কিন্তু উনি সাথে সাথে ওনার দল থেকে নিন্দা জানাচ্ছেন, মামলা প্রত্যাহার করে নিচ্ছেন।
এগুলো তো গুড সাইন। এগুলো গত 18 বছরে আমরা দেখেছি। তা আমরা কেন তারেক রহমান সাহেবের এই জিনিসগুলোকে আমরা বড় করে দেখছি না? উনি যে মানে 300 ফিটে বক্তৃতা দিয়েছেন, উনি কতক্ষণ ওনার বাবার ভূমিকা নিয়ে, মায়ের ভূমিকা নিয়ে বয়ান গাইছেন? উনি যদি সুন্দর করে স্বপ্নের কথা বলেছেন, জাতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মানুষ তো এটাই শুনতে চায়। আপনি আধা ঘন্টার বক্তব্য হাসিনার মতো যদি 20 মিনিট যদি 22 মিনিট যদি শুধু শেখ মুজিবের কথাই বলে, স্বপ্নের কথাই বলে, তাহলে তার নেতা হওয়া যাবে না। তো ওনার এই যে নেতৃত্বশীলক বক্তব্যগুলো, আমাদেরকে এগুলো তো অ্যাড্রেস করতে হবে। আমরা শুধু এনসিপি আর জামাতকে নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদেরকে আরো এই জায়গাগুলোতে, আমি আমার কথা বলছি, আপনাকে বলছি না, সরি, আপনি অন্যভাবে নেবেন না। আমি আমার কথা বলছি যে আমরা এই জায়গাগুলোতে আমি নিজে পড়ে থাকতে চাই। আমি বিএনপির এই জায়গাগুলোতে কাজ করতে চাই। আমার যদি কোনো ছোট্টখাট্ট সামান্য একেবারে নগণ্য মানুষ হিসেবে যদি আমার বুদ্ধি থাকে, আমি এই টাকে আমি কাজে লাগাতে চাই। এখানে তো আমাদের ভোট নাই, আমার ধ্বংস হয়ে যাবে, সমস্যা কি? এনসিপি যদি কোনো রকম সমস্যা হয়, এনসিপি যা ইচ্ছে তা হোক, কিন্তু আমরা বিএনপি যেহেতু আগামীতে আমাদের স্বপ্নের একটা জায়গায় বাংলাদেশের দেশকে নেবে, আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, আমরা ওই স্বপ্নে বিশ্বাসী হয়ে বিএনপিকে আরো শক্তিশালী রূপে, আরো গণতান্ত্রিক উপায়ে, আরো জনগণের গণমুখী হিসাবে, দল হিসেবে আমরা দেখার জন্য আমরা যতটুকু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো আমরা দিতে চাই। এটা হলো আমাদের মূল বক্তব্য। এখানে আমরা বিএনপির প্রতিপক্ষ হতে চাই না, আমরা বিএনপির প্রতিপক্ষ না, শুধু জাস্ট আমরা বিএনপির কিছু কিছু জিনিসের কিছু মানে নেতাদের অতি কথন বা এই যে নিরাপত্তার নামে জনাব তারেক রহমান সাহেবকে বিচ্ছিন্ন করে ফেলানোর একটা প্রক্রিয়া,